আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদ এবং সুস্থ আছো। তো আজকে আমরা অ্যারোমেটিক যুগের নামকরণ করবো। একই সাথে আজকে আমরা অ্যাসাইনমেন্টটা নিয়ে আলোচনা করবো। আসসালামু আচ্ছা, আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাদের অ্যাসাইনমেন্টটা নিয়েও আজকে আলোচনা করবো। যারা প্রেজেন্ট আছো চ্যাট বক্সে রোল নাম্বারটা লিখে দাও। প্রথমে আমরা আজকে ওই বেনজিন জাতকের নামকরণটা করবো। বেনজিন থেকে আমরা এক বা একাধিক হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে সে জায়গায় নতুন প্রতিস্থাপক নিয়ে আসতে পারি। সে অনুযায়ী আমরা বেনজিনের এক প্রতিস্থাপক, দ্বি প্রতিস্থাপক, ত্রি প্রতিস্থাপক বা তার চেয়েও বেশি প্রতিস্থাপক পেতে পারি। তো সেই ক্ষেত্রে তাকে যে নামকরণ পদ্ধতি সেগুলো আজকে আমরা আলোচনা করব। যেমন এক প্রতিস্থাপক বেনজিন জাতক, মানে বেনজিন থেকে একটা হাইড্রোজেনকে অন্য একটা প্রতিস্থাপক দিয়ে প্রতিস্থাপিত করব, তখন যে যৌগটা তৈরি হবে সেটাকে কিন্তু বেনজিনের জাতক বলা হবে। তো সেক্ষেত্রে নামকরণের প্রথম নিয়মটা হচ্ছে, এক্ষেত্রে বেশ কিছু যৌগ আছে যাদের নামকরণ তাদের প্রচলিত নামেই করা হয়ে থাকে। বেশ কিছু যৌগ এর নামের সাথে প্রতিস্থাপকের নামের কোনো মিল নাও থাকতে পারে। যেমন প্রথম যৌগটা হচ্ছে এখানে বেনজিনের একটা হাইড্রোজেন একটা হাইড্রোক্সাইড গ্রুপ দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। এটার প্রচলিত নাম হচ্ছে ফেনল। এই অনুযায়ী তার নামকরণ করা হয়ে থাকে। তারপরে এখানে এটা হচ্ছে একটা প্রোপাইল মূলক। এটা বেনজিনের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এই জায়গায় যুক্ত হয়েছে। তো এটার নাম হচ্ছে কিউমিন। এখন এর নামের সাথে কিন্তু ওই অ্যালকাইল মূলকের কোনো সম্পর্ক নাই। তার মানে সম্পর্ক নাও থাকতে পারে সে প্রতিস্থাপকের। তারপরে বেনজিন বলয়ে কার্বক্সিলিক অ্যাসিড মূলক আসলো, তখন তার নাম হচ্ছে বেনজোইক অ্যাসিড। কিটোন মূলক আসলো, এটার নাম হচ্ছে এসিটোফেনল। এটা হচ্ছে একটা কিটোন মূলক। তার এক পাশে অ্যালকাইল মূলক আছে আর এক পাশে অ্যারাইল মূলক আছে বা অ্যারোমেটিক মূলক আছে। তারপরে এখানে ইথিলিন মূলক যুক্ত আছে, এটার নাম হচ্ছে স্টাইরিন। এগুলো সব প্রচলিত পদ্ধতিতে নামকরণ। দুই নাম্বার নিয়মটা হচ্ছে, বেনজিনকে মূল নাম হিসেবে ব্যবহার করে প্রতিস্থাপকটিকে তোমার প্রিফিক্স হিসেবে বা উপপদ হিসেবে লেখা হয়। যেমন এখানে বেনজিনের সাথে একটা মিথাইল মূলক যুক্ত আছে, এটা কিন্তু নরমালি নাম হচ্ছে টলুইন। আবার এটাকে এইভাবে নামকরণ করা যায়, প্রথমে আমরা অ্যালকাইল মূলকের নাম লিখবো মিথাইল, তারপর লিখবো বেনজিন, মিথাইল বেনজিন। তারপরে যে যৌগটা আছে, এখানে ইথাইল মূলক যুক্ত আছে বেনজিনের সাথে, এর নাম হচ্ছে ইথাইল বেনজিন। তো এখানে আগে সেই অ্যালকাইল মূলকের নামটা লেখা হয়েছে, তারপর বেনজিন নামটা লেখা হয়েছে। তারপর পরেরটা দেখো ক্লোরিন যুক্ত আছে, এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। তারপরটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন, এখানে নাইট্রো মূলক যুক্ত আছে। আর সবশেষে হচ্ছে সায়ানোবেনজিন, এখানে সায়ানো মূলক যুক্ত আছে। এক্ষেত্রে তোমার প্রতিস্থাপকের নাম এবং বেনজিনের শব্দের মধ্যে কোনো ফাঁকা স্থান রাখা যাবে না। এটা হচ্ছে নিয়ম। আর তিন নাম্বারটা হচ্ছে, এক্ষেত্রে প্রতিস্থাপকের নাম বেনজিন শব্দের পরে উল্লেখ করতে হয়। কিছু কিছু সক্রিয় কার্যকরী মূলক আছে, এগুলো যখন বেনজিন বলার সাথে যুক্ত থাকে তখন ওই মূলকগুলোর নাম অনুযায়ী মানে ওই জাতকের নামটা হয় এবং সেই মূলকের নামটা পরে লিখতে হয়। আচ্ছা, এখন কি স্ক্রিনটা দেখা যাচ্ছে?
আচ্ছা, জি স্যার। হ্যাঁ। তো এই ক্ষেত্রে যেমন দেখো, এই মূলকটার নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক। এটার নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক। এই মূলকটা যখন বেনজিন বলয়ে যুক্ত থাকতেছে, তখন এটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। তো যখন এরকম কিছু মূলক বেনজিন বলয়ের সাথে যুক্ত থাকে, তখন বেনজিন কথাটা আগে উল্লেখ করতে হয়, তারপরে সেই মূলকটার নাম লিখতে হয়। যেমন এই মূলকটার নাম হচ্ছে সালফোনাইল ক্লোরাইড। এটার নাম হচ্ছে সালফোনাইল ক্লোরাইড। তো এটার নাম হবে, আগে বেনজিন কথাটা উল্লেখ করতে হবে, তারপর হচ্ছে সালফোনাইল ক্লোরাইড হবে। তারপরে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। এটার নামকরণের ক্ষেত্রে বেনজিনের নামের সাথে ওইক অ্যাসিড যুক্ত করে এটার নামকরণ করা হয়েছে বেনজোইক অ্যাসিড। এখানে কিন্তু বেনজিন শব্দটা আগে আসে, তার সাথে ওইক অ্যাসিডটা একসাথে যুক্ত করে একবারে বেনজোইক হয়ে গেছে। তারপরে অ্যালডিহাইড মূলক যখন বেনজিন বলয়ে যুক্ত থাকতেছে, তখন এটার নাম হচ্ছে বেনজালডিহাইড। এখানে বেনজিন এবং অ্যালডিহাইড একসাথে যুক্ত করে বেনজালডিহাইড। আর এই পুরো মূলকটার নাম হচ্ছে বেনজাইল মূলক। এখানে আমি যে গোল করে দিলাম, যে অংশটা লাল কালি দিয়ে করে দিলাম, এই অংশটার নাম হচ্ছে বেনজাইল। এই অংশটার নাম হচ্ছে বেনজাইল। আর তার সাথে ক্লোরিন যুক্ত আছে, তাই এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড। আমি এখানে আবার একটা সংকেত লিখতেছি। এই যৌগটার নাম কি? সংকেতটা দেখি। তো এই যৌগটার নাম কি? অলরেডি এই যৌগটা কিন্তু আমরা দেখছি, স্যার CH3 টলুইন, বা এটাকে আমরা বুঝলাম মিথাইল বেনজিন। তো এখানে কার্বনের 3টা হাতে কিন্তু হাইড্রোজেনের সাথে বন্ধন গঠনে অংশগ্রহণ করছে, তাই না? তো এখন যদি একটা হাইড্রোজেনকে আমি অপসারণ করে ফেলি, তাহলে যে মূলকটা তৈরি হবে সেটাই হচ্ছে এই বেনজাইল মূলক। এখন এই জায়গায় এসে ক্লোরিন যুক্ত হলে তার নাম হয়ে যাবে বেনজাইল ক্লোরাইড। আমি যদি আরো একটা হাইড্রোজেনকে সরাই দেই, তাহলে এটা হবে বেনজাল। যে পরবর্তীটা, যে এটা হচ্ছে বেনজাল, সেখানে 2টা যদি ক্লোরিন আসে, তাহলে এটার নাম হয়ে যাবে বেনজাল ক্লোরাইড, যার সংকেত এখানে দেওয়া আছে। আর যদি 3টা হাইড্রোজেনকে সরাই ফেলি, তাহলে এটা হয়ে যাবে বেনজো বেনজো তখন যদি 3টাই ক্লোরিন আসে, তাহলে তার নাম হবে বেনজো ক্লোরাইড। এরপর আসি আমরা প্রতিস্থাপক বেনজিন জাতক। যদি 2টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, তাহলে নামকরণটা কিভাবে হবে? তো সেক্ষেত্রে 2টা নিয়ম আছে। একটা হচ্ছে, যদি একই ধরনের 2টা মূলক বেনজিন বলয় থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, 2টা একই ধরনের মূলক। যেমন প্রথম যে উদাহরণটা এখানে দেওয়া আছে, সেখানে 2টা মিথাইল মূলক 2টা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে। এই ক্ষেত্রে নামকরণের সময় তুমি যে কোনো একটা মিথাইল মূলককে 1 নাম্বার ধরে নিবা। মানে যে কোনো একটা মিথাইল মূলকের ক্ষেত্রে সে যে কার্বনের সাথে যুক্ত আছে তাকে 1 নাম্বার ধরে নিবা। যেমন ধরো, আমি এইখানে যে মিথাইল মূলকটা আমি টিক চিহ্ন দিলাম, এই মিথাইল মূলকটা যে কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনটাকে 1 নাম্বার দিলাম। এটা আমার ইচ্ছা মতো আমি নিতে পারবো, তাতে কোনো সমস্যা হবে না। যদি একই রকম 2টা মূলক যুক্ত থাকে, আমি ইচ্ছা করলে এটাকেও ধরতে পারতাম। যাক, আমি এটাকে 1 নাম্বার ধরলাম। এটাকে 1 নাম্বার ধরে কার্বন সংখ্যার নাম্বারিং শুরু করতে হবে, এবং আমি সেই দিকে নাম্বারিং করব যেদিকে নাম্বারিং করা শুরু করলে দ্বিতীয় প্রতিস্থাপকটা সবচেয়ে কাছে পাওয়া যাবে। সেক্ষেত্রে আমি বাম দিকে যাব, এটা হবে 2, 4, 5 এবং এটা হচ্ছে 6। তাহলে আমাদের প্রতিস্থাপক 2টা কোন কোন কার্বনে যুক্ত আছে? স্যার 1 আর 2। রাইট, 1 আর 2তে যুক্ত আছে। তাহলে 1, 2 দুইটাই কিন্তু মিথাইল মূলক, তাই এটা হচ্ছে ডাইমিথাইল। তারপরে ওই বেনজিন কথাটা উল্লেখ করতে হবে, 1, 2 ডাইমিথাইল বেনজিন। পরেরটার ক্ষেত্রে আমরা উপরের মিথাইল মূলকের কার্বনটাকে 1 নাম্বার ধরে নিলাম,
এটা আমাদের পছন্দ মতো। এটা 1 নাম্বার, তাহলে এটা হবে 2, এটা হবে 3, কারণ এইভাবে নাম্বারিং করলে দ্বিতীয় প্রতিস্থাপকটাকে সবচেয়ে কাছে পাওয়া যায়। তাহলে প্রতিস্থাপক দুটা আছে 1 এবং 3 তে, তাহলে 1,3 ডাইমিথাইল বেনজিন, এটি হচ্ছে নামকরণ। আর এই ধরনের যৌগের আরেকটা নাম আছে যেটা আমরা প্রথম লেকচারে পড়ছিলাম, কেউ বলতে পারবা? স্যার জাইলিন। এটার নাম হচ্ছে জাইলিন। তারপর আমরা শেষের যৌগটার নামকরণে আসি। এই ক্ষেত্রে আমরা যে কোনো একটা নাইট্রোমূলকের কার্বনকে 1 নাম্বার ধরে নিব। ধরো এটাকে আমরা 1 নাম্বার ধরলাম, তাহলে এটা 2, এটা হচ্ছে 3, এটার নামও হবে 1,3 ডাইনাইট্রো বেনজিন। এখানে দুটা নাইট্রোমূলক আছে 1 এবং 3 নাম্বার কার্বনে, তাই 1,3 ডাইনাইট্রো বেনজিন। এইভাবে এদের নামকরণটা করা হয়। তার কোনো প্রশ্ন আছে এই জায়গায়? স্যার এদিকে একই জাতীয় বলতে কি বোঝানো হচ্ছে, যে দুইটা অ্যালকাইল মূলক এক ভাবে দুইটা নাকি যে মিথাইল কোনো মূলক, দুইটা অ্যালকাইল মূলক? না দুইটা মিথাইল মূলক, আবার ধরো দুইটাই থাকলো নাইট্রোমূলক, অথবা দুইটাই থাকলো কার্বক্সিলিক অ্যাসিড মূলক, অথবা দুইটাই থাকলো ফ্লোরিন, এরকম। ওকে। তারপর আসি আমরা, যদি দুইটা ভিন্ন ভিন্ন ধরনের মূলক থাকে তাহলে কি হবে? তাহলে নামকরণটা আমরা কিভাবে করব সেটাই এখন দেখব। আচ্ছা, এখানে প্রথম নিচে থেকে দেখি বেনজিন বলয়ে সক্রিয়তার ক্রম ক্ষেত্রে কোন কোন কার্যকরী মূলকের সক্রিয়তা সবচেয়ে বেশি সেটা একটু দেখে নেন। বেনজিন বলয়ে যে মূলকগুলো সে যুক্ত হয়, সেই মূলকগুলোর সক্রিয়তার ক্রম, এখানে সবচেয়ে বেশি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, তারপরে সালফোনিক অ্যাসিড মূলক আছে, অ্যামাইড আছে, অ্যালডিহাইড, সায়ানো, কিটোন, তারপরে মিথ অ্যালকাইল মূলক, অ্যালকোহল মূলক, সবশেষে হচ্ছে হ্যালোজেন। এখানে এই সিরিজটা দেওয়া আছে। তো এখানে সক্রিয়তার সিরিজটা আমাদের জানা থাকা লাগবে। যদি দুটি ভিন্ন ধরনের তোমার প্রতিস্থাপক থাকে, তাহলে সেই প্রতিস্থাপকগুলোর মধ্যে সক্রিয়তার সিরিজে যার অবস্থান সবার উপরের দিকে বা যার সক্রিয়তা সবচেয়ে বেশি, সেই আহ, সেই মূলকটার যে কার্বনের সাথে যুক্ত সেটা হবে 1 নাম্বার কার্বন। ঠিক আছে, কথাটা আবার বলতেছি। এই যেখানে সক্রিয়তার সিরিজটা দেওয়া আছে মূলকগুলোর ক্ষেত্রে, তো যখন এরকম একাধিক মূলক থাকবে তখন সক্রিয়তার সিরিজ অনুযায়ী যার সক্রিয়তা সবচেয়ে বেশি, সে যে কার্বনের সাথে যুক্ত সেই কার্বন হবে 1 নাম্বার কার্বন। আর বেনজিনের জাতকটা হবে ওই প্রতিস্থাপকের জাতক হবে। ঠিক আছে, এবং সেই অনুযায়ী নামকরণটা করতে হবে। যেমন আমরা যদি প্রথম উদাহরণটা দেখি, এখানে দুইটা মূলক আছে, একটা হচ্ছে প্রতিস্থাপক, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড মূলক, আর একটা হচ্ছে হাইড্রোক্সি মূলক। তো সক্রিয়তার সিরিজ যেটা এখানে দেওয়া আছে সে অনুযায়ী সবার উপরে কে আছে, বা এই দুইজনের মধ্যে কার সক্রিয়তা সবচেয়ে বেশি? কার্বক্সিলিক কার্বক্সিলিক অ্যাসিডের সক্রিয়তা বেশি। তাহলে সে যে কার্বনের সাথে যুক্ত সেটা হবে 1 নাম্বার কার্বন। তারপরে ওই আগের নিয়ম অনুযায়ী আমরা সেভাবে নাম্বারিংটা শুরু করব, যেভাবে নাম্বারিং করলে দ্বিতীয় প্রতিস্থাপকটাকে সবচেয়ে কাছে পাওয়া যায়। এটা হবে 2, 3, 4, 5, এটা হচ্ছে 6। তাহলে এখানে 2 নাম্বারে হচ্ছে হাইড্রক্সি গ্রুপ আছে, এই জন্য 2 হাইড্রক্সি। আর এই অ্যাসিড মূলকটা যখন বেনজিনের সাথে যুক্ত থাকে তখন সেটার নাম আমরা কিভাবে বলি? সেটাকে আমরা বলি বেনজোইক অ্যাসিড, তাই না? বেঞ্জল। তাহলে এখানে বেনজিনটা কিন্তু ওই অ্যাসিডের একটা জাতক হয়ে গেল। তাহলে এটার নাম হচ্ছে 2 হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। দ্বিতীয় যৌগটার ক্ষেত্রে এখানে যে দুইটা প্রতিস্থাপক দেওয়া আছে তার মধ্যে কোনটার সক্রিয়তা বেশি?
সালফোনিক অ্যাসিড। এখানে এই সালফোনিক অ্যাসিড মূলকটার সক্রিয়তা বেশি। তাহলে এই সালফোনিক অ্যাসিডের জাতক হবে এই বেনজিনটা। তো সালফোনিক অ্যাসিডের কার্বনটা হবে 1 নাম্বার কার্বন, এটা 2, 3, 4। আচ্ছা, এখন সালফোনিক অ্যাসিড যখন বেনজিনের সাথে যুক্ত থাকে তখন সেই যৌগটার নাম কি হয়? সেই যৌগটার নাম হয় বেনজিন সালফোনিক অ্যাসিড, তাই না? কিন্তু তার আগে এখানে যে আরেকটা প্রতিস্থাপক আছে তার নাম উল্লেখ করতে হবে। সে কিন্তু নাম্বার 4 কার্বনে আছে, তাহলে এটা হবে 4 অ্যামিনো। এই গ্রুপটাকে বলা হয় অ্যামিনো গ্রুপ। তাহলে 4 অ্যামিনো বেনজিন সালফোনিক অ্যাসিড। এইভাবে নামগুলো লেখা হয়ে থাকে। যেমন পরেরটার নামকরণ করা হয়েছে 4 নাইট্রোবেনজালডিহাইড। এখানে অ্যালডিহাইডের সক্রিয়তা সবচেয়ে বেশি, 1, আর এই কার্বনটা হচ্ছে 4। তাহলে 4 নাইট্রো, আর বেনজিনের সাথে অ্যালডিহাইড থাকলে তার নাম হয় বেনজালডিহাইড। আর কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু বলবেন না? লেকচারটা শেষ হলে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। ঠিক আছে স্যার। তারপর হচ্ছে যদি দুইটা হ্যালোজেন থাকে তাহলে নামকরণটা কিভাবে করবো? প্রথম যৌগটাতে উদাহরণ দেই। প্রথম যৌগটা যেটা দেওয়া আছে এখানে দুইটা হ্যালোজেন আছে। হ্যালোজেন গুলো কি কি? ক্লোরিন এবং স্যার ক্লোরিন আর আয়োডিন। আয়োডিন। ক্লোরিন আয়োডিন। আয়োডিন। এখন ইংরেজি অ্যালফাবেটের নাম অনুযায়ী কোনটা আগে আসবে? ক্লোরিনটা আগে আসবে না আয়োডিনটা আগে আসবে? স্যার ক্লোরিন। ক্লোরিন, রাইট। তাহলে যখন দুই বা ততোধিক হ্যালোজেন থাকবে তখন তাদের ইংরেজি অ্যালফাবেটের ক্রম অনুযায়ী নামটা লিখতে হবে, এবং সেই ক্রম অনুযায়ী যার অবস্থান আগে সে যে কার্বনের সাথে যুক্ত সেটাকে 1 নাম্বার কার্বন ধরতে হবে। যেমন এখানে ক্লোরিন এবং আয়োডিনের মধ্যে ইংরেজি অ্যালফাবেটের ক্রম অনুযায়ী ক্লোরিনটা আগে, তাই ক্লোরিনটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেটাই হবে 1 নাম্বার কার্বন। তারপর তুমি নাম্বারিং শুরু করো। যে পাশ থেকে নাম্বারিং করলে দ্বিতীয় প্রতিস্থাপকটিকে কাছে পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে 3। এবং নাম লেখার সময়ও তোমার ইংরেজি অ্যালফাবেটের ক্রম অনুযায়ী যে হ্যালোজেনের নাম আগে আসবে তাকে আগে লিখতে হবে। যেমন এখানে ক্লোরিনটা আগে আসে তাই এটা হবে 1 ক্লোরো। তারপর 3 নম্বরে আছে আয়োডো গ্রুপ, তাই 3 আয়োডো। সবশেষে বেনজিন কথাটা উল্লেখ করতে হবে। এইভাবে নামকরণটা করতে হয়। যেমন পরের যৌগটার ক্ষেত্রে এখানে ব্রোমিন আছে আর হচ্ছে ক্লোরিন আছে। তো ইংরেজি অ্যালফাবেটের ক্রম অনুযায়ী ব্রোমিনটা আগে আসে, তো সেই জন্য ব্রোমিন যে কার্বনের সাথে যুক্ত সেটি হবে 1 নাম্বার কার্বন। তারপর আমরা নাম্বারিং করে দেখবো যে কোন পাশ থেকে নাম্বারিং করলে পরবর্তী প্রতিস্থাপকটার অবস্থান কাছে হয়। তো ক্লোরিন অবস্থান হচ্ছে 4 নাম্বারে। তো নাম লেখার সময় আগে ব্রোমোটাকে উল্লেখ করতে হবে, 1 ব্রোমো 4 ক্লোরো বেনজিন। এটাই হচ্ছে এই হ্যালোজেন গুলোর ক্ষেত্রে নামকরণের নিয়ম। কারো এই জায়গায় কোনো কোশ্চেন আছে? আছে। আচ্ছা, তারপর আমরা যাই তৃতীয় প্রতিস্থাপক বা ত্রিপ্রতিস্থাপক, বা তার চেয়ে বেশি যদি প্রতিস্থাপক থাকে বেনজিন বলে তাহলে নামকরণটা কিভাবে হবে? যদি একাধিক প্রতিস্থাপক থাকে তাহলে সে আগের নিয়ম অনুযায়ী যে প্রতিস্থাপক গুলো আছে তাদের সক্রিয়তাটা হিসাব করতে হবে। যার সক্রিয়তা সবচেয়ে বেশি সেই প্রতিস্থাপকের জাতকটা হবে বেনজিন, এবং তার কার্বনটাই হবে 1 নাম্বার কার্বন। মানে সে যে কার্বনের সাথে যুক্ত সেটা হবে 1 নাম্বার কার্বন। তারপরে আমরা কার্বন সংখ্যা এমন ভাবে নাম্বারিং করবো যেন দ্বিতীয় প্রতিস্থাপক থেকেও সবচেয়ে কাছে পাওয়া যায়। যেমন প্রথম যে যৌগটা আছে এখানে 3টা প্রতিস্থাপক আছে, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, একটা হচ্ছে হাইড্রক্সি, একটা হচ্ছে নাইট্রো। তো এই 3 জনের মধ্যে কে সবচেয়ে বেশি সক্রিয়? কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে 1। তারপর ডান পাশ থেকে নাম্বারিং করলে দ্বিতীয় প্রতিস্থাপকের কাছে পাওয়া যায়, এটা 2, এটা 3, এটা হচ্ছে 4। এখন এই কার্বক্সিলিক অ্যাসিড মূলকটার সাথে আমরা যদি বেনজিনটাকে যুক্ত করে নামকরণ করি তাহলে সেটার নাম কি হবে? বেনজোইক অ্যাসিড হবে, তাই না? তাহলে যৌগটা হচ্ছে বেনজোইক অ্যাসিড, অ্যাসিড একটা জাত।
তাহলে এখানে হাইড্রক্সি আর নাইট্রো এই দুটো হচ্ছে শাখা শিকলের মতো করে নামকরণ করতে হবে। এখন ইংরেজি অ্যালফাবেটের ক্রম অনুযায়ী কোনটার নাম আগে আসবে, হাইড্রক্সি আগে আসবে না নাইট্রো আগে আসবে? হাইড্রক্সি আগে আসবে, এটা 2 নাম্বার কার্বনে আছে, তাই এটার নাম হবে 2 হাইড্রক্সি হাইফেন 4 নাইট্রো বেনজোইক অ্যাসিড। এই হচ্ছে নামকরণ, ঠিক আছে। তারপরে দ্বিতীয়টার ক্ষেত্রেও এখানে অ্যালডিহাইডের সক্রিয়তা বেশি, তাই অ্যালডিহাইডের কার্বনটা হবে 1 নাম্বার এবং এটার নাম হবে বেনজালডিহাইড। এখন কোন দিক থেকে নাম্বারিং করা শুরু করব? যদি বাম পাশ থেকে নাম্বারিং করা শুরু করি তাহলে দ্বিতীয় প্রতিস্থাপকটা 3 নাম্বারে পাওয়া যায়। যদি ডান পাশ থেকে নাম্বারিং করা শুরু করি তাহলে দ্বিতীয় প্রতিস্থাপকটা 3 নাম্বারে পাওয়া যায়। তাহলে আমরা কোন পাশ থেকে নাম্বারিং করব? দেখো আমি যদি ডান ডান পাশ থেকে নাম্বারিং করি তাহলে অ্যামিন মূলকটা কাছে পাচ্ছি, আর ইংরেজি অ্যালফাবেটের ক্রম অনুযায়ী অ্যামিনটা কিন্তু আগে লেখার কথা, তাই না? অ্যালফাবেটের ক্রম অনুযায়ী অ্যামিনটা আগে লেখার কথা, তাই আমি ডান পাশ থেকে নাম্বারিং করা শুরু করব। এটা 3, এটা 4 আর এটা হয়ে যাবে 5। তাহলে দুই পাশ থেকে যখন দ্বিতীয় প্রতিস্থাপককে কাছাকাছি পাওয়া যাবে তখন দেখতে হবে ইংরেজি অ্যালফাবেটের ক্রম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার নাম হবে 3 অ্যামিনো 5 ক্লোরো বেনজালডিহাইড। এই হচ্ছে নামকরণের নিয়ম। আর সবশেষের যৌগটা একটু নামটা তোমরা মনে রাখবা। এখানে 4টা প্রতিস্থাপক আছে, তার মধ্যে 3টেই হচ্ছে নাইট্রো গ্রুপ আর একটা হচ্ছে হাইড্রক্সি। এই জায়গায় কিন্তু হাইড্রক্সি গ্রুপটার সক্রিয়তা বেশি, ঠিক আছে? হাইড্রক্সি গ্রুপটার সক্রিয়তা বেশি, তাই যৌগটা হবে এই হাইড্রক্সি গ্রুপের জাত। এই হাইড্রক্সিটাকে যখন আমরা বেনজিনের সাথে যুক্ত করে নামকরণ করি তখন তার নামটা কি হবে? প্রচলিত পদ্ধতিতে এর নাম হয় ফেনল। আমরা প্রথম পাতাতে এই সংকেতটা দেখছি, তাই না? এখানে যেখানে ছিল ফেনল, এই যৌগটার নাম হচ্ছে ফেনল। এখানে এইটার কার্বনটা হবে 1 নাম্বার, 2 4 আর এটা হচ্ছে 6। তাহলে 2 4 6 এর 3টা নাইট্রো গ্রুপ আছে, তাই এই জন্য এটার নাম হবে 2, 4, 6 ট্রাইনাইট্রোফেনল, এই যৌগটার নাম। আর এটা একটা বাণিজ্যিক নাম হচ্ছে পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড, ঠিক আছে? এই হচ্ছে এদের নামকরণ। আর এখানে এই যৌগটার নামকরণ একটু বলে দেই। এখানে বেনজিন বলের সাথে 2টা অ্যামিনো গ্রুপ আছে, তার মধ্যে একটা অ্যামিনো গ্রুপের মধ্যে আবার একটা মিথাইল মূলক আছে প্রতিস্থাপক হিসেবে। তো এই জন্য আমরা উপরে অ্যামিনটাকে 1 নাম্বার অ্যামিন হিসেবে ধরে নিব। এটার কার্বনটা হবে 1 নাম্বার, 2, 3, এটা হবে 4। এখানে 4 নাম্বারে যে অ্যামিনো গ্রুপটা আছে তার সাথে আবার একটা মিথাইল মূলক আছে। তো সেই ক্ষেত্রে নামকরণের জন্য আমরা যেটা করব, প্রথমে 4 হাইফেন দিয়ে কমা দিয়ে এই মিথাইল মূলকের নামটা লিখবো। সেই মিথাইল মূলকটা নাইট্রোজেনের সাথে যুক্ত, এই জন্য এন মিথাইল। তারপরে এই অ্যামিনো গ্রুপের জন্য অ্যামিনো কথাটা লিখবো, তারপর ব্র্যাকেটটা কমপ্লিট করব। তারপরে এই বেনজিন থেকে যখন একটা হাইড্রোজেন তোমার অপসারিত হয় তখন সেটাকে কিন্তু বলা হয় ফিনাইল। একটা হোক বা 2টা হোক সেটাকে বলা হয় ফিনাইল। তাহলে এটা হচ্ছে সেই ফিনাইল মূলক, যে বেনজিনের এই অংশটি হচ্ছে ফিনাইল আর তার সাথে অ্যামিন যুক্ত, তাই এটার নাম হচ্ছে ফিনাইল অ্যামিন। এটাকে অ্যানিলিনও লেখা যায়, তাতেও সমস্যা হবে না, একবারে অ্যানিলিন লেখা যাবে, ঠিক আছে? এই হচ্ছে এই যৌগের নামকরণ। এরকম আরো বহু প্রতিস্থাপক যৌগের নাম দেওয়া আছে, সেগুলো আমরা একটু দেখবো, তবে এগুলো খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। যেমন এখানে যে সংকেতটা দেওয়া আছে, এই ক্ষেত্রে বেনজিন বলের সাথে 3টা কার্বক্সিলিক অ্যাসিড মূলক দেওয়া আছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা নামকরণটা কিভাবে করবো? এখানে যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডের কার্বনকে আমরা 1 নাম্বার ধরে নিব। কার্বক্সিলিক অ্যাসিড মূলকটা যে কার্বন সাথে যুক্ত সেটাকে 1 নাম্বার ধরে নেব। আমি এটাকে 1 নাম্বার ধরলাম, এটা 2, 3, এটা 4, এটা হচ্ছে 5, এটা 6। তাহলে এখানে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড মূলকগুলো 1, 3 আর 5 এ আছে। এটা হচ্ছে বেনজিন, তো এই ক্ষেত্রে নামকরণটা হবে বেনজিন। তারপরে সেই কার্বক্সিলিক অ্যাসিড মূলকগুলোর পজিশনটা উল্লেখ করতে হবে, অবস্থানটা উল্লেখ করে
তারপর এটার নাম হবে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড। এইভাবে এদের নামকরণটা করতে হবে। আর কতগুলো যৌগ এখানে দেওয়া আছে, তোমরা এগুলো দেখবা। নামকরণ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। স্যার এখানে বলো, প্রশ্নটা কি করতেছিল বলো। এখানে স্যার ফিনাইলঅ্যামিনকে অ্যামিনো বেনজিন লেখা যাবে? অ্যামিনো বেনজিন না লিখে ফিনাইল অ্যামিন লিখলেই ভালো। অ্যামিনো বেনজিন লেখা যায়, হ্যাঁ লেখা যায়। অ্যামিন কথাটা আগে লেখা যায়। অ্যামিনো, অ্যামিনটাকে আগে লিখলে অ্যামিনো আর পরে লিখলে অ্যামিন। ওকে স্যার। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার ওইখানে যে আপনি নাম্বারিং করে নামকরণ করছেন, তো ওইখানে যদি আমি সক্রিয়তা ওয়াইজ নাম্বারিং করি তাহলে ভুল হবে? কোথায়, কোন যোগ্যটা বলো, আগের পেজে? স্যার ওই যে, জি স্যার। এটাতে না তারও আগের পেজে? স্যার এইটাতেই। হ্যাঁ এটাতে কোন জায়গায়? মানে হলো স্যার এখানে আমি কার্বক্সিলিক অ্যাসিডের সক্রিয়তার পরে সক্রিয়তা যেটা ওইটাকে আগে নিব না? এখানে সবচেয়ে কাছে যেটাকে পাওয়া যাবে, এখানে একজনকে প্রাধান্য, প্রথমে যে আসার সক্রিয়তা সবচেয়ে বেশি সেটার কার্বনটা 1 নাম্বার, তারপর গুলো আর সক্রিয়তা আমার দেখার দরকার নেই। তারপরে হচ্ছে যেদিক থেকে হিসাব করলে সবচেয়ে কাছে হয় সেদিক থেকে হিসাব করা শুরু করতে হবে। জি স্যার। স্যার তার মানে অ্যালিসাইক্লিকের মতোই আর কি, কোনটা অ্যালফাবেটিক্যালি আসে ওইটা দিয়ে? রাইট রাইট, অ্যালফাবেটিক ক্রম অনুযায়ী যেটা আসে সেটা। জি স্যার। আর যদি দুইটা প্রতিস্থাপকের দূরত্ব সমান হয় তখন তুমি দেখবে ইংরেজি অ্যালফাবেটের ক্রম অনুযায়ী কোনটা আবার আগে আসে, তখন সেটাকে প্রাধান্য দিবা। যদি দুইটারই দূরত্ব সমান হয়, যেটা আমরা এই দ্বিতীয় যৌগটার ক্ষেত্রে দিছি, ঠিক আছে? জি স্যার। তাহলে এই হচ্ছে আমাদের নামকরণ অংশ। আরো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, নাহলে আমরা অ্যাসাইনমেন্টের অংশে চলে যাব। তোমাদের যে ষষ্ঠটি অ্যাসাইনমেন্ট দেওয়া আছে এটা কেমিস্ট্রির প্রথম অ্যাসাইনমেন্ট, তাই না? এখানে জি স্যার। অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে যেটা দ্বিতীয় কলামে যেটা দেওয়া আছে, পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনের অবস্থান এবং পারমাণবিক বর্ণালীর উৎস। এটা হচ্ছে শিরোনাম। কভার পেজে আমরা শিরোনাম লিখবো, আর শিরোনাম লেখার পর পরের পেজটাতে এই জিনিসটা একটু আলাদা করে অ্যাড করতেছি, এটা দিলে ভালো। সেটা হচ্ছে তোমরা পেজটার ভিতরে আবার শিরোনাম এবং অ্যাসাইনমেন্টের নাম্বারটা একটু উল্লেখ করে দিবা। এটা হচ্ছে ফার্স্ট কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট, তো এটা তো আর লেখা হয় না, তোমরা তো ষষ্ঠ উইকের অ্যাসাইনমেন্ট লেখো। এটা হচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট কেমিস্ট্রি, ঠিক আছে? আচ্ছা, অ্যাসাইনমেন্ট নাম্বার 1 আর বিষয় কোডটাও উল্লেখ করে দিলাম ভিতরে। এটা কম্পালসারি না, লিখলে ভালো। এখন যেভাবে লেখাটা শুরু করবা, প্রথমে তোমরা এই নির্দেশনাতে যে প্রশ্নটা দেওয়া আছে প্রথমটা, এটা তুলবা। প্রথম প্রশ্নে অ্যান্সার লেখার জন্য পরের পেজ থেকে ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত নীতিসমূহ ব্যাখ্যা করো। এটা এটা লেখার পর নিচে আরেকটা প্যারা থেকে এটা অ্যান্সার লেখা শুরু করবা, এবং অ্যান্সারটার মধ্যে তোমরা কি কি লিখবা? তোমরা হচ্ছে আউটবাউ নীতি লিখবা, মুন্ডের নীতি লিখবা, তারপরে পাউলির বর্জন নীতি বর্ণনা করবা উদাহরণ সহ সবগুলা, এবং সাথে ব্যতিক্রমটা উল্লেখ করবা। ব্যতিক্রম শুধু হচ্ছে আউটবাউ নীতিতে আছে। এই জিনিসগুলো তুমি যখন সঠিকভাবে লিখবা সবগুলা, তখনই তুমি কিন্তু 4-এ 4 পাবা। মানে এর চেয়ে এক্সট্রাও লেখার দরকার নাই, আবার এই জিনিসগুলো এর চেয়ে কমও লিখবা না। মানে তুমি আউটবাউ নীতি লিখতেছো, একটা উদাহরণ দিয়ে সেটা ব্যাখ্যা করতেছো, তুমি হুন্ডে নীতি লিখতেছো, উদাহরণ দিয়ে তুমি সেটা ব্যাখ্যা করতেছো, তুমি পাউলির বর্জন নীতি লিখতেছো, উদাহরণ দিয়ে সেটা ব্যাখ্যা করতেছো, এবং সাথে তুমি আউটবাউ নীতির যে ব্যতিক্রম সেটাও উদাহরণ সহ উল্লেখ করবা। তখন তুমি এটাতে 4-এ 4 পাবা। যেমন আউটবাউ নীতি লিখলাম, এখানে কি কি জিনিস উল্লেখ করা দরকার, শক্তি দিয়ে ব্যাখ্যা করতে হয়, n+l এর মান
যার সবচেয়ে কম সেখানে আগে ইলেকট্রন যায়। যদি n প্লাস এর মান সমান হয় তাহলে দেখতে হয় প্রধান শক্তি স্তরের মানটা কোথায় কম, তাই না? এগুলো লিখে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করলাম। তারপর ব্যতিক্রম আছে, যেমন আমরা জানি অর্ধপূর্ণ বা পূর্ণ ডি অরবিটাল অধিক স্থিতিশীল। তো সেক্ষেত্রে অনেক সময় যেটা হয়, এস থেকে ইলেকট্রন ডিতে চলে আসে অধিক স্থিতিশীলতা অর্জনের জন্য, এটা কিন্তু ব্যতিক্রম। তারপর আবার তোমার উচ্চ শক্তির যে ডি এবং এফ অরবিটাল আছে, তাদের মধ্যে শক্তির ব্যবধানটা কম হওয়ার কারণে অনেক সময় যেটা হয়, ইলেকট্রন এফ এ না যে ডিতে প্রবেশ করে। তোমরা ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সিরিজে এরকম কিছু মৌল পাবা, যাদের এফ অরবিটাল ইলেকট্রন প্রবেশ করার কথা ছিল কিন্তু সেটা এফ অরবিটালে না গিয়ে ডিতেও প্রবেশ করছে। এগুলো কিন্তু ব্যতিক্রম, ইলেকট্রনের ক্রস ওভার ঘটে। তারপর হুন্ডির নীতি লিখলা, তারপর এটা উদাহরণ সহ ব্যাখ্যা করলা, পাউলি বর্জন নীতি লিখলা, এটাও ব্যাখ্যা করলা। ঠিক আছে, এই হচ্ছে প্রথম প্রশ্ন অ্যান্সার। এটা স্যার লেখা হ্যাঁ বলো। স্যার কোনটা নীতি উদাহরণ সহ ব্যাখ্যা করার পর শেষে আউটগণিতের ব্যতিক্রমটা লিখবো নাকি আউটগণিতের সাথেও ব্যতিক্রমের ভিতরে? হ্যাঁ সাথে উল্লেখ করতে পারো, অগণিতটা ব্যাখ্যা করার পর তার সাথে তার ব্যতিক্রমটা উল্লেখ করে দিতে পারো। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে দ্বিতীয়টাতে আমরা যাব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে শক্তি স্তর সমূহের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়। এটা হচ্ছে প্রশ্ন, আর অ্যান্সারটা হচ্ছে তুমি 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করে চতুর্থ শক্তি স্তরের অরবিটালের সংখ্যা এবং ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করবা। চতুর্থ শক্তি স্তরের জন্য বের করবা। খুব বেশি একটা বড় কিছু না, এটা এক পৃষ্ঠার মধ্যে হয়ে যায়। একটা 4 টাকা তোমরা করবা, যেমন তোমরা এন এর মান বসালাম 4, সেক্ষেত্রে এল এর 3টা মান পাওয়া যাবে 0, 1, 2, 3। এল এর মানগুলো লিখবা, এল এর মানের জন্য অরবিটাল গুলোর নাম লিখবা, একটা 4s, 4p, 4d, 4f এভাবে লিখবা। তারপরে চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মানগুলো লিখবা, তারপর সেখানে অরবিটাল সংখ্যাগুলো উল্লেখ করবা। তারপর প্রত্যেকটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, একটা প্লাস আর একটা মাইনাস আপ, সেই অনুযায়ী ইলেকট্রন সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা দিয়ে অরবিটাল সংখ্যা গুণ করবা, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা বের হয়ে যাবে ওই উপশক্তি স্তরে। তারপরে ওভারঅল ইলেকট্রন সংখ্যা হিসাব করে লিখে দিবা এবং অরবিটাল সংখ্যা হিসাব করে লিখে দিবা। এইভাবে 4 আকারে অ্যান্সারটা লিখবা তোমরা চতুর্থ কক্ষপথের জন্য। ঠিক আছে, এবং কেউ সংক্ষিপ্ত কোনো নিয়ম অনুসরণ করবা না, যে 2n স্কয়ার দিয়ে ইলেকট্রন সংখ্যা বের করে নিলাম আর n স্কয়ার দিয়ে অরবিটাল সংখ্যা বের করে নিলাম, এরকম কোনো নীতি এখানে প্রযোজ্য হবে না। কারণ তোমাকে বলে দিচ্ছে 4টা কোয়ান্টাম সংখ্যার মান থেকে ইলেকট্রন সংখ্যা ও অরবিটালের সংখ্যা হিসাব করতে। ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? জি সংক্ষিপ্ত স্যার। কোনো নিয়ম প্রযোজ্য হবে না এই জায়গায়। তারপরেরটাতে যাব আমরা, সেটা হচ্ছে উপশক্তি স্তর সমূহের বর্ণনা ও আকৃতি ব্যাখ্যা করা। এটা হচ্ছে তুমি এখানে এসপিডি অরবিটালের বর্ণনা করবা এবং তাদের আকৃতি ব্যাখ্যা করবা। তো তুমি যখন এসপিডি অরবিটালের বর্ণনা করবা, সাথে কিন্তু এদের চিত্রগুলো দিতে হবে। ঠিক আছে, সবাই এস অরবিটালের চিত্রগুলো দিয়ে দিবা, পি অরবিটাল 3টা চিত্র দিবা, ডি অরবিটালে 5টা চিত্র দিবা। ঠিক আছে, সেখানে আগে তোমরা লিখবা যে এল এর মান কত হলে এস উপশক্তি স্তর পাওয়া যায়, সেখানে অরবিটাল কয়টা, ইলেকট্রন ধারণ ক্ষমতা কতগুলো, আকৃতি কি উল্লেখ করে চিত্র দিবা। এরকম পি অরবিটালের জন্য, ডি অরবিটালের জন্য উল্লেখ করে চিত্রগুলো দিবা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার। স্যার এফ অরবিটাল জন্য কি চিত্র দিতে হবে? এফ অরবিটাল তো চায় না, এখানে নির্দেশনার মধ্যে দেওয়াই আছে, দেখো নির্দেশকের মধ্যে এস পি ও ডি অরবিটালের বর্ণনা আর 3টে অরবিটালের বর্ণনা আকৃতির যথাযথ ব্যাখ্যা দিলে তুমি 4-এ 4 পেয়ে যাবে। তাহলে অতিরিক্ত কিন্তু আর লেখার দরকার নাই। সবাই কি বুঝতে পারছো? মানে তুমি অতিরিক্ত লেখার জন্য তুমি কোনো এক্সট্রা নাম্বার পাবা না, বরঞ্চ যেটুকু লিখতে বলা হয়েছে সেটা পুরো মানে সঠিকভাবে লিখতে না পারলে তোমার নাম্বার আরো কাটা যাবে। সবাই ক্লিয়ার জিনিসটা? তোমার জাস্ট এই 3টা অরবিটালেরই চিত্র দিতে হবে, বাকিটা মানে এফ অরবিটালের জন্য দরকার নেই। এটা লেখা শেষ হলে শেষের প্রশ্ন হচ্ছে পারমাণবিক বর্ণালীর উৎস ব্যাখ্যা করা। ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর গাণিতিক ব্যাখ্যা ও রেখাচিত্র অঙ্কন। সেই ক্ষেত্রে
তুমি বোর পরমাণু মডেল থেকে কিভাবে হাইড্রোজেন পরমাণুর একটি কক্ষপথের শক্তি পাচ্ছ সেটা আগে লিখবা। শক্তির সমীকরণটা কি? যেমন বোর পরমাণু মডেল থেকে আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে যে কোনো একটি শক্তি স্তরের শক্তি নির্ণয় করতে পারি এবং সেই শক্তির সমীকরণটা হলো En equals to -2 π স্কয়ার mz স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই n স্কয়ার h স্কয়ার। এই সমীকরণটা লিখে এভাবে এই সমীকরণটা লিখে তারপর বলতে হবে নিম্ন শক্তি স্তরের ক্ষেত্রে সমীকরণটা হবে E1। E1 এর ক্ষেত্রে এই সমীকরণটা আসবে। সবই ঠিক থাকবে, শুধুমাত্র n1 হবে এই জায়গায়। ঠিক একইভাবে উচ্চ শক্তি স্তরের জন্য এটা হবে E2, সেটা সমীকরণটা লিখবা। তারপর লিখবা del E ইকুয়ালস টু হচ্ছে E2 মাইনাস E1 ইকুয়ালস টু H নিউ। সেখানে তুমি E1 আর E2 এর সমীকরণ বসাবা, মানে E2 আর E1 এর সমীকরণটা বসাবা। বসানোর পর এটাকে সমাধান করে 1 বাই ল্যামডা ইকুয়ালস টু RH ইন্টু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার, এই সমীকরণটা নিয়ে আসবা। নিয়ে আসার পর বলবা এটা হলো নির্ভর সমীকরণ। এবং এই সমীকরণ ব্যবহার করে আমরা ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন সে কি পরিমাণ শক্তি নির্গত করে বা কোন তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি নির্গত করে সেটা আমরা নির্ণয় করতে পারি। এবং সে অনুযায়ী বর্ণালীর রেখাগুলোকে তোমার 5টা সিরিজে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লাইমেন, বামার, প্যাসচেন, ব্র্যাকেট, ফোন। এগুলো লিখবা। এগুলো লেখার পর লাইমেন সিরিজের ক্ষেত্রে এটার ব্যাখ্যাটা কি? লাইমেন সিরিজের ক্ষেত্রে n1 এর মান হচ্ছে 1, কিন্তু n2 এর মান হচ্ছে 2, 3, 4, 5, 6 ইনফিনিটি পর্যন্ত হতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা আল্ট্রাভায়োলেট রশ্মি পাই। কথাগুলো লিখতে হবে। ঠিক একইভাবে বামার সিরিজের ক্ষেত্রে n1 n2 মানগুলো লিখবা। কোন ধরনের রশ্মি পাই সেটা, প্যাসচেনের জন্য, ব্র্যাকেটের জন্য, ফোনের জন্য। এগুলো লেখার পর এই চিত্রটা দিতে হবে, কলম দিয়ে এঁকে দিয়ে দিবা। এই চিত্রটা দিয়ে শেষ করতে হবে? চিত্রটা অবশ্যই দিতে হবে। চিত্রটা কি কলম দিয়ে কলম দিয়ে আঁকতে পারো, পেন্সিল দিয়ে আঁকতে পারো, তাতে সমস্যা নাই। খালি এখানে যে কালার ইউজ করছে তাই বলে তোমরা যে খাতার মধ্যে কালার ইউজ করবে তা কিন্তু না। হয় কলম, কালো কালির কলম, অথবা পেন্সিল দিয়ে এঁকে দিবা, কালার ইউজ করো না, ঠিক আছে? স্যার এটার পিডিএফ কি ওয়েবসাইটে পাওয়া যাবে? না, এটার পিডিএফ শুধু এই লেকচারটা পাওয়া যাবে, এই অংশটা পাওয়া যাবে না। আমি অ্যাসাইনমেন্টে যে অংশটা আলোচনা করলাম এটা পাওয়া যাবে না। এগুলো তোমাদের যে ক্লাস করানো হয়েছিল দ্বিতীয় অধ্যায় সেখানকার পিডিএফ গুলোর মধ্যে এগুলো দেওয়া আছে, ঠিক আছে স্যার। আর ভিডিওটা তো অবশ্যই পেয়ে যাবা, তোমাদের ওয়েবসাইটে পেয়ে যাবো ভিডিওটা। তো এই লেকচারের আলোকে সাথে তোমাদের স্যার কাছে যে বই আছে সেই বইয়ের আলোকে অ্যান্সারগুলো লিখবা। হ্যাঁ বলো। স্যার হেডিং গুলো কি লিখে তারপর কি আমাদের বর্ণনা লিখতে হবে? রাইট, আমি যেটা বললাম ঠিক সেভাবে আর কি। প্রত্যেকটা মানে তুমি প্রশ্নের অংশটা লিখবা, যে নির্দেশনা থেকে প্রথমটা লিখবা, তারপর সেটা অ্যান্সার লিখবা। ওটা শেষ হলে দ্বিতীয়টা লিখবা, তারপর ওটার অ্যান্সার লিখবা, তারপর তৃতীয়টা লিখবা, তারপর তার অ্যান্সার লিখবা, ঠিক আছে? এগুলো কথা আছে। এই জিনিসগুলো লেখার পর তারপর আমরা অ্যান্সার গুলো লিখবো। আর অ্যান্সারে আমরা কতটুকু লিখবো সেটা হচ্ছে এই নির্দেশক দেখে, নির্দেশকে ঠিক যতটুকু লিখতে বলছে যতটুকু লিখলে আমরা 4-এ 4 পাবো, সেই অনুযায়ী আমরা অ্যান্সার গুলো লিখবো, ঠিক আছে? তো এই হলো মূল কথা অ্যাসাইনমেন্ট নিয়ে। আর আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না। আর এগুলো তো আমি ভিডিওটা দিয়ে দিব। তারপরও যদি কারো কোনো জায়গায় কনফিউশন থাকে মেসেঞ্জারে নক করে জিজ্ঞেস করতে পারো যে এটা কিভাবে হবে। তবে আমার আশা করি আর প্রশ্ন থাকবে না, মোটামুটি সবগুলোই কথাই বলা হয়ে গেছে। এই পর্যন্ত থাকুক। তাহলে তোমরা নির্দেশনার
লেখার পর নিচের প্যারা থেকে অ্যান্সারটা লেখা শুরু করবা। আর কতটুকু লিখবা সেটা হচ্ছে এই যে নির্দেশক এবং রুবিক্সের অংশটুকু দেখে যে কতটুকু না লিখলেই না, সেই অংশটুকু লিখবা সঠিকভাবে, সুন্দরভাবে বুঝে লিখবা। ঠিক আছে? এই পর্যন্ত আজকে।